হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি যে ক্লাসটা করব সেটা আমাদের অনগোয়িং যে আরআরবির মানে রেলওয়ে এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের আমি কোশ্চেন্স করাছিলাম, সেখানে বায়োলজির যে কোশ্চেন্স, আজকে সেই বায়োলজি কোশ্চেনে এলপির যে কোশ্চেন আমি করাছিলাম তার আজকে থার্ড পার্ট, যেখানে আমি এই থার্ড পার্টের মাধ্যমে মোটামুটি টোটাল 25টা করে যদি কোশ্চেন করাছিলাম এলপির, যথাক্রমে আমি 75 কোশ্চেন কমপ্লিট করছি। ওদিকে আমার 25 কোশ্চেন করে যে ঠিক দুটো ভিডিও করেছিলাম, যেখানে আমি 50টা মতো কোশ্চেন করেছিলাম যেই আরআরবি যেইতে 2024-এর যে কোশ্চেন্সগুলো এসেছিলো তার উপরে। তো তাহলে টোটাল আমাদের 125-এর মতো কোশ্চেন হয়ে গেল। এবং আজকের এই ভিডিও করার পর আমি বায়োলজি, যেহেতু আমাদের এনসিইআরটি যে ফাউন্ডেশন কোর্স আমি করাচ্ছিলাম, সেখানে আমি এনসিইআরটি টেক্সটের বায়োলজি কমপ্লিট করে দিয়েছি, কেমিস্ট্রি কমপ্লিট করে দিয়েছি। আজকের থেকে আমি কেমিস্ট্রির বিশেষ করে এলপিতে যে কোশ্চেন্সগুলো এসেছিলো তার উপরে একটা করে ছোটো ছোটো ভিডিও আনবো। এরকম মোটামুটি 100টার মতো কোশ্চেন যেটাকে ডিসকাস করব। তারপরে আমি যতক্রমে, যেহেতু আমাদের ফিজিক্সটা চলছে, ফিজিক্সের আর কয়েকটা ক্লাস বাকি আছে, করলে ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফিজিক্সের আমি অ্যাকচুয়ালি ওরকম কোশ্চেন আনবো, এরকম 100। তো এটা আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হবে। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে আবার আমরা শুরু করব, ওরকম 100টা করে কোশ্চেন আমরা কমপ্লিট করব। যেখানে আমি ফিজিক্স যখন করাবো সেখানে আমি চ্যাপ্টারের উপরে কোশ্চেন্সগুলোকে আগে কমপ্লিট করব, তারপরে আমি কেমিস্ট্রিতে যাব, তারপরে বায়োলজি সব শেষে যাব, যখন আমি চ্যাপ্টার বেসিস যে কোশ্চেনগুলো করাবো। যেমন ধরো আমি রিসেন্ট যে ক্লাসটা শেষ করেছি, যেমন হচ্ছে কি লাইটের রিফ্লেকশন এবং রিফ্রাকশন, এর উপরে আমি একটা যে ভিডিও আনবো যেখানে বিভিন্ন কোশ্চেন্সগুলো থাকবে, যেখানে অ্যাকচুয়ালি লাইটের রিফ্লেকশনের কোশ্চেন্স এবং ওর নিউমেরিক্যালস নিয়ে সম্পূর্ণ অ্যাকচুয়ালি কমপ্লিট একটা ক্লাস থাকবে, ঠিক আছে? এবং সেটা তোমরা দেখতে পাবে, এবং সেটা হয়তো আজকালের মধ্যেই হয়তো আপলোড করবো। তার আগে আমি কেমিস্ট্রির এলপির যে কোশ্চেন ছিল তার পার্ট 1 আমি আপলোড করবো, ঠিক আছে? এই সিরিজটা চলছে, যেমন এটা চলতে থাকবে। আর আমি চেষ্টা করছি কারেন্ট অ্যাফেয়ার্স, যদি সম্ভব হয় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও ক্লাস আনার। তবে যেহেতু খুব বেশি শেয়ার বা খুব বেশি লাইক হয় না, সুতরাং যেটিকে মোটিভেশনে একটু সমস্যা হয়। তো যদি সেটা বেশি পাই তবে চিন্তাভাবনা করতে পারি। যাই হোক, আপাতত সায়েন্সের যে ক্লাসগুলো চলছে সেটা আমার চলতে থাকবে। সেটা আমার রেগুলারলি যেমন ভিডিও আসছে, তার ভিডিও ঠিক রেগুলারলি আসতে থাকবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এগিয়ে নিয়ে যাও। তো এবং তাহলে চলো ভিডিওটা শুরু করি। লেকচার প্রথম কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য সেল অর্গানাল, বলা হচ্ছে যে হুইচ অফ দ্য সেল অর্গানাল অ্যাসোসিয়েটেড উইথ দ্য যে জেনারেশন অফ দ্য এটিপি। তাহলে এর মধ্যে কোনটা, এর মধ্যে কোন কোন জাতীয় সেল অর্গানালটা, মানে কোন কোষীয় অঙ্গাণু এটিপি উৎপাদনের সাথে যে ঠিক জড়িত, ঠিক আছে? এটিপি উৎপাদনের সাথে যে ঠিক জড়িত কোনটা যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা কী কী জানি? আমরা জানি যে লাইসোজোম, যেগুলো হয় আর কি। আমরা জানি কী কী, প্রথমত লাইসোজোম তো এটিপির সাথে কানেক্টেড না। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং এন্ডোপ্লাজম, এর মধ্যে একমাত্র এটিপির সাথে, এটিপি উৎপাদনের সাথে যে ঠিক জড়িত হলো বলা হয় যে মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি এক্ষেত্রে কানেক্টেড এটিপি উৎপাদনের সাথে। আর সেটা আমরা কোথা থেকে পড়েছিলাম? সেটা আমরা এনসিইআরটি থেকেই পড়েছিলাম। তো সেটা আমরা অ্যাকচুয়ালি দেখাবো। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা এসেছিল কবে? কোশ্চেনটা এসেছিল যথাক্রমে যে এসেছিলো 25/11/2024 এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো। তো এই কোশ্চেনটার পার্সপেক্টিভে যখন আমরা করাচ্ছি তখন আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। একে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, একে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তো তার পরের স্লাইডে যাই, আমরা দেখি কোথা থেকে এসছে কোশ্চেনটা। প্রথমত দেখো, এখানে একটা ব্যাপার আমি বলে রাখি। প্রথমত, যে আমরা যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়া যখন আমরা সেল পড়েছিলাম, যেহেতু সেলটা অনেকদিন আগে পড়েছিলাম, হয়তো তোমরা যেটি ভুলে যেতে পারো। তো সেখানে বলেছিলাম মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিকর বলা হয়। মাইটোকন্ড্রিয়া কী হয়? এক ধরনের ডাবল লেয়ার, বলা হয় দ্বিপর্দাবিত অঙ্গাণু হয়ে থাকে। এর বই আবরণীটা ছিদ্রযুক্ত হয় এবং অন্ত আবরণীটা মোটামুটি গভীর ভাঁজ বিশিষ্ট হয়ে থাকে। এই ভাঁজগুলো এটিপি সংশ্লেষে সাহায্য করে, মানে সংশ্লেষকারী অঙ্গ হিসেবে কাজ করে, যেখানে আবরণী পৃষ্ঠতলে ক্ষেত্রফলটা বৃদ্ধি করে থাকে, ঠিক আছে? জীবন প্রক্রিয়া চালু রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হওয়া প্রয়োজন। ওকে, সেক্ষেত্রে কী হয়ে থাকে? এই রাসায়নিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি মাইটোকন্ড্রিয়া এটিপি, বলা হয় যে এটিপি অনুরূপে সরবরাহ করে থাকে মাইটোকন্ড্রিয়াটা। তাই এটিপিকে আমরা বলে থাকি কোষের এনার্জি কারেন্সি বলে থাকি, ঠিক আছে? এখন জীবদেহে নতুন রাসায়নিক সংশ্লেষের জন্য এবং যান্ত্রিক কাজের জন্য এটিপি অণুতে শক্তি সঞ্চয় করা বা শক্তিকে ব্যবহার করা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া হলো এক অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম এটা থেকে থাকে। তাই মাইটোকন্ড্রিয়া যে ঠিক নিজের যে প্রোটিনটাও সংশ্লেষ করে। এখন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে এই রাইবোজোমটা করে থাকে।
সেই জন্য এক ধরনের কোষীয় অঙ্গাণু যার যেটা এটিপি পাওয়ার হাউস হিসেবে এটিপি উৎপাদনে সাহায্য করে। এখন এটিপির নাম কি হয়ে থাকে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট হতে পারে, ঠিক আছে। এটিপির নাম হয়ে থাকে অ্যাডিনোসিন, বলা হয় ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট, যেখানে এটিপি মোটামুটি এটা রাইবোজোম উৎপাদন এখানে থাকে, সেই জন্য রাইবোজোমের মাধ্যমে এরা প্রোটিন সংশ্লেষ করতে পারে। যাই হোক, আমাদের তাহলে ব্যাখ্যা এখান থেকে এক্সপ্লেনেশন কমপ্লিট হলো, ঠিক আছে। তারপরে স্লাইডে চলে গিয়ে পরের কোশ্চেন বলা হচ্ছে যে ব্লাড, এখানে বলা হচ্ছে যে কি ব্লাড ব্রিংস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য রেস্ট অফ দ্য বডি টু রিলিজ ইনটু দ্য, তাহলে রক্ত সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, মানে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে মুক্তি ঘটে কোথায়? ইন্টেস্টাইন, অসিওফ্যাগাস, স্টোমাক না অ্যালভিওলাই? বলা হয় অ্যালভিওলাই মানে হচ্ছে আমাদের ইয়েতে বলা হয় বায়ুথলিতে যেটি মুক্ত ঘটে, বায়ুথলিতে মুক্তি ঘটে। এটা এসছে কবে? আরআরবি এলপিতে এসছে 26/11/2024 থার্ড শিফট টেস্টে। যাই হোক, এর ব্যাখ্যা আমরা দেখব। প্রথমত, যখন আমরা লাইফ প্রসেস চ্যাপ্টার পড়ছিলাম, লাইফ প্রসেস চ্যাপ্টারে ওই যে বলা হয় সংবহন যেখানে অংশটা ছিল, সেখানে আমরা পড়েছিলাম যে হৃৎপিণ্ড এক ধরনের পেশিবহুল অঙ্গ, যেটা আমাদের কী করে থাকে? আমাদের হাতের মুঠোর মতো হয়ে থাকে, যেহেতু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের রক্তের মধ্য দিয়ে পরিবাহিত হয়, তাই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তর মিশ্রণ ঠেকাতে হৃৎপিণ্ড বিভিন্ন প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। এবং দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত কার্বন ডাইঅক্সাইড অপসারণের জন্য কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে হয়। এই যে পোর্শনটা, ফুসফুসে ধমনির মাধ্যমে এটাকে ফুসফুসে পৌঁছাতে হয়, এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে আমরা জানি কি মোটামুটি এখানে একটা ব্যতিক্রম হয়ে থাকে। আমরা জানি ধমনী যেটা হয়, আর্টারি সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, যেটা কি ফুসফুসের ধমনী, ফুসফুসে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ফুসফুসে নিয়ে আসে, আর ফুসফুসের শিরা দেহ থেকে হৃৎপিণ্ডে রক্তে বলতে পারছি অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসতে হয়, ঠিক আছে। মানে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস শিরার মাধ্যমে যেটি হৃৎপিণ্ডে ফিরে আসে, এরপর সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা দেহের বাকি অংশগুলোতে পৌঁছায়। তার জন্য কি হয়? হৃৎপিণ্ড থেকে উৎক্ষিপ্ত হয়। তার জন্য কি হয়? এই যে তলায় যেগুলো থাকে নিলয়, এরা অ্যাকচুয়ালি মানে সংকুচিত হয়, এদের পাম্পিংয়ের জন্য অ্যাকচুয়ালি সারা দেহে রক্ত পৌঁছায়। তার মানে কি বললাম? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথা থেকে কোথায় চলে আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুস ধমনির মাধ্যমে চলে আসে কোথায়? ফুসফুসে। আবার ফুসফুস শিরা থেকে মাধ্যমে সেটা চলে যায় যেটি হৃৎপিণ্ডে, আবার হৃৎপিণ্ড থেকে সেটা পাম্পিংয়ের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডে বলা হচ্ছে, পরের স্লাইডের কোশ্চেনটা কি, যেখানে দেখবো যে হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্ট ফ্যাক্টরস প্লে এ রোল ইন দ্য সেক্স ডিটারমিনেশন অফ দ্য সাম রেপটাইলস। তো বলতে পারছে যে কোন প্রাকৃতিক উপাদানটা সরীসৃপের লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে থাকে। সরীসৃপ বলতে যেগুলো হয় আর কি, যে যেমন বলা হয় যে বলা হয় রেপটাইলসের মধ্যে কে পড়ে? কচ্ছপ পড়ে, সাপ, ব্যাঙ এগুলো পড়ে। তো এদের ক্ষেত্রে কী করে থাকে? টেম্পারেচার এখানে মেন কাজ করে থাকে। বলা হয় যে সরীসৃপের ক্ষেত্রে টেম্পারেচার ক্যারি করে থাকে। টেম্পারেচারের জন্য অ্যাকচুয়ালি এরা এদের সেক্স চেঞ্জ করতে পারে। যেমন ধরো স্নেল মানে কি হয়? শামুক। এরা অ্যাকচুয়ালি কী করে? এরা মানে সেক্স চেঞ্জ করে মেল থেকে যেটি ফিমেল হতে পারে, এগুলো সব কিছু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? এটা এসেছিলো কবে? এটা এসেছিলো যখন 25/11/2024 এসেছিলো। ফার্স্ট শিফটে এসেছিলো, এই সেকেন্ড শিফটে এসেছিলো। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্যাট। তো পলিনেশন ইজ দ্য ভিজিট অফ দ্য ইনসেক্ট অফ দ্য ফ্লাওয়ার। পলিনেশন হচ্ছে কি? পলিনেশন এমন একটা প্রসেস যেখানে ফ্লাওয়ারে ইনসেক্ট এসে দেখা করে যায় নাকি? না, একদমই না। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় পলিনেশন ইজ দ্য গ্রোথ অফ দ্য পলেন টিউব ইন দ্য অভিউল। কিন্তু পলিনেশনের ক্ষেত্রে কী হয়? পলিনেশন হচ্ছে ওভিউলের মানে পোলেন ওভিউলের মধ্যে গ্রোথ করে। পলিনেশন ইজ দ্য জার্মিনেশন অফ দ্য পোলেন গ্রেনস। না, জার্মিনেশন অফ দ্য পোলেন গ্রেনস না। তা বলা হয় যে পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ দ্য পোলেন গ্রেন ফ্রম দ্য স্ট্যামেন টু স্টিগমা। হ্যাঁ, একদম বলা। পলিনেশন হচ্ছে পোলেন যেটা থাকে, পোলেন গ্রেনটা ট্রান্সফার হয় কোথা থেকে? বলা হয় প্রথমে চলে আসে স্ট্যামেন থেকে, স্ট্যামেন টু টিগমা, মানে স্ট্যামেন টু স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে, বলা হয় স্টিগমা মানে গর্ভমুণ্ড, স্টিগমা মানে হচ্ছে গর্ভমুণ্ড, স্টাইল মানে বলা হয় গর্ভদণ্ড, ওকে, ওভারি মানে গর্ভাশয়।
যাই হোক, এটা এসেছিলো কবে 25/11-তে এসছে, 2024-এ থার্ড শিফটে এসছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখান থেকে আমি দেখাবো এর ব্যাখ্যাটা কীভাবে। প্রথমত যখন আমরা পড়িয়েছিলাম বলেছিলাম, এই তো আমি কদিন আগে পড়লাম, যে গর্ভকিশোর হলো ফুলের কেন্দ্রে অবস্থান করে গর্ভকিশোর যতক্ষণ, যাকে বলা ওভারি। ওকে, এবং এটা হলো স্ত্রী জননাঙ্গ। ঠিক আছে, এই যে গর্ভকিশোর, গর্ভকিশোরের 3টে অংশ নিয়ে গঠিত। প্রথমত বলা হচ্ছে গর্ভাশয়, গর্ভকিশোর যাকে বলা হয় পিস্টিল, গর্ভকিশোরকে বলা হয় পিস্টিল, এটা আমি ভুল লিখেছি। গর্ভকিশোরকে বলা হয় পিস্টিল, আর গর্ভাশয়কে বলা ওভারি। তার মাঝের লম্বাটিটা বলা গর্ভদণ্ড। তারপরে থাকে যতক্ষণ গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডটা আঠালো বা স্টিকি হতে পারে। গর্ভাশয়টা ডিম্বক সমন্বিত হয় এবং প্রতিটা ডিম্বকে ডিম্বকোষ বা ডিম্বাণু থাকে, এবং যার মধ্যে পরাগরেণু যেটা সৃষ্ট হয় পুংজনন কোষে, সেটা ডিম্বকস্থিত এই স্ত্রীজনন কোষের সাথে মিলিত হয়। তারপরে অ্যাকচুয়ালি নিষেকের পর জাইগোট বা ভ্রূণাণু তৈরি হয়। এখন সেটা বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, ব্যাস। তাই পুংকেশ্বর থেকে পরাগরেণুগুলোর গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়া প্রয়োজন। যদি পরাগরেণুর স্থানান্তর একই ফুলে ঘটে তখন তাকে বলে স্বপরাগযোগ বলে। আর যদি অপরদিকে বলতে হবে যে স্থানান্তরটা একটা ফুল থেকে অন্য ফুলে ঘটে, তখন তাকে বলে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন করে। একটা ফুল থেকে অপর ফুলে এই যে অপর ফুলে পরাগরেণুর এই যে স্থানান্তরকে মোটামুটি বায়ু, জল এবং প্রাণীর মতো বাহকের দ্বারা মাধ্যমে ঘটে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে চলে আসছে মোটামুটি এখান থেকে আমরা এই ডিটেলসটা জানলাম। এখন পরাগরেণু উপযুক্ত গর্ভমুণ্ডে পতিত হলে গর্ভাশয়স্থিত চিরজনন কোষটা, যেটা অ্যাকচুয়ালি নিকটে পৌঁছায়, এবং পরাগরেণু অ্যাকচুয়ালি এখানে পৌঁছানোর পর সেটা একটা নালীর মাধ্যমে চলে আসে বৃদ্ধি পেয়ে, এবং ডিম্বাশয়ে মোটামুটি পৌঁছানোর জন্য গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। এই যে গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর এবং সেক্ষেত্রে কী হয়, নিষেকের পর জাইগোট বা ভ্রূণটা বারবার বিভাজিত হয়ে ডিম্বকের ভেতরে একটা ভ্রূণ গঠন করে থাকে। তারপরে স্লাইডে চলে আসছি। বলা হয় যে এখানে দ্য পোলেন, বলা হচ্ছে যে বলা হয় যে এরকম ব্যাপারটা, দ্য পোলেন needs to be transferred from the stamen to the stigma if this transfer of the pollen occur if the same flower, যদি একই ফুলে পরাগরেণু মোটামুটি মানে ট্রান্সফার হয়ে থাকে, ইট ইজ রেফারেন্ট অন হোয়াট, যদি একই ফুলে ঘটে তখন তাকে বলা হয় সেল পলিনেশন। বাদবাকি আমরা দেখবো না। তারপরে স্লাইডে যাব, কি বলছে যে পরে কোশ্চেনটা বলছে অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য পলিনেশন ট্রান্সফার ফ্রম দ্য ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার ফ্লাওয়ার, যদি আলাদা ফুলে ঘটে তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন। যদি একই ফুলে ঘটলে আগে চলে আসবে সেল পলিনেশন, আর আলাদা ফুলে ঘটলে তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন। ব্যাস, হয়ে গেল এখান থেকে। তো এটা এসেছিল কবে, আরবি এলবি 29/11/2024 থার্ড শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে ওই একই ধরনের ব্যাখ্যা, এটা যেটা আমরা ব্যাখ্যাটা করে আসছিলাম সেটার ব্যাখ্যাটা এখান থেকে দেখে নিলাম, ব্যাস হয়ে গেল। তো তারপরে স্লাইডে চলে যাই, বলা হয়েছে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং রিসেপ্টর ইন দ্য ডিটেকশন অফ দ্য টেস্ট, অ্যাকচুয়ালি টেস্ট ডিটেকশনে সাহায্য করে থাকে কি, বলা হয় অলফ্যাক্টরি রিসেপ্টর না, অলফ্যাক্টরি দেখতে সাহায্য করে, ফটো রিসেপ্টিভ এটাও দেখতে সাহায্য করে, ফোনো রিসেপ্টিভ শুনতে সাহায্য করে, এবং বলা হয় গাস্টেটরি রিসেপ্টরস, এরা অ্যাকচুয়ালি কী করে থাকে, এরা অ্যাকচুয়ালি ওই আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে। 27/11/2024 ফার্স্ট শিফটের মাধ্যমে হয়েছিল। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং হরমোনস স্টিমুলেটস দ্য গ্রোথ অফ দ্য অল অর্গানস, তো নির্মিত কোন হরমোন, মানে হরমোনগুলোর মধ্যে কোনটা সমস্ত অঙ্গের বৃদ্ধিকে উদ্দীপিত করে, সেক্ষেত্রে অ্যাড্রেনালিন, গ্লুকাগন, ইনসুলিন আর গ্রোথ হরমোন। বলা হয় গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কী করে থাকে, গ্রোথ হরমোন হচ্ছে কি তোমার ওই 27/11/2024 এটা এসেছিল যথাক্রমে যে সেকেন্ড শিফটের মাধ্যমে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, বলা হচ্ছে যে এটার ব্যাখ্যা আমি দেখব। ব্যাখ্যাটা কীরকমভাবে দেখব, ব্যাখ্যাটা দেখবো এরকমভাবে যে আমরা একটা লবণের প্যাকেটে দেখেছি যে আয়োডিনযুক্ত লবণ থাকে। ঠিক আছে, আয়োডিনযুক্ত লবণ বা আয়োডিন সমৃদ্ধ লবণ থাকে, সেখানে খাদ্যে আয়োডিনযুক্ত লবণের উপস্থিতি আমাদের কেন গুরুত্বপূর্ণ। প্রথম মোটামুটি থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন যে হরমোনটা থাকে সেটা আয়োডিনের প্রয়োজন হয় তার, এবং এর কাজকে এটা দেহের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাককে নিয়ন্ত্রণ করে থাকে, যেটা বৃদ্ধির জন্য সর্বোৎকৃষ্ট উপাদান বা সুষমতা প্রদান করতে সাহায্য করে। থাইরক্সিন সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য। আমাদের খাদ্যে যদি কোনো কারণে আয়োডিনের অভাব ঘটে এবং আমাদের গয়টার বা গলগণ্ড রোগে ভোগার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কী হয়, গলদেশের স্ফীতি হয়ে থাকে। আর মোটামুটি আমরা কখনো কিছু মোটামুটি দেখতে পাই কিছু মানুষ অত্যন্ত বেটে হয়ে থাকে বা অত্যধিক মানে লম্বা হয়ে থাকে, সেক্ষেত্রে কী দেখবো, এক্ষেত্রে ব্যাপারটা হয়ে থাকে পিটুইটারি গ্রন্থি থেকে, যেটা আমাদের কোথায় থাকে, আমাদের দুটো ভ্রুর মাঝখানে থাকে পিটুইটারি, যেটা অ্যাকচুয়ালি এই পিটুইটারি হাইপোথ্যালামাস অবস্থান করে, এবং এই হাইপোথ্যালামাস থেকেই মোটামুটি এর এই রিলিজিং ফ্যাক্টর, গ্রোথ রিলিজিং ফ্যাক্টরগুলো
অবক্ষরিত হয়, একে বলা হয় গ্রোথ হরমোন। এবং এই গ্রোথ হরমোন নাম থেকে বোঝা যায় এটা দেহের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে। শৈশবকালে যদি এই হরমোনের অভাব ঘটে তখন সেটা বামনত্ব দেখা যায়। সেক্ষেত্রে আমরা 10 থেকে 12 বছর বয়সী এই 10 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই চেহারায় নাটকীয় পরিবর্তনগুলো দেখতে পাই। এটা নিয়ে একটা আবার কোশ্চেন আছে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। মোটামুটি আমাদের কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। তারপরে চলে যাই যেখানে বলা হচ্ছে ট্রেটস ক্যান বি ইনফ্লুয়েসড বাই। ট্রেট মানে বৈশিষ্ট্য বা গুণাবলী, যেটা অ্যাকচুয়ালি প্রভাবিত হয় কার দ্বারা, সেক্ষেত্রে বলা হয় বোথ প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল দ্বারা প্রভাবিত হয়। পিতৃকোষ মাতৃকোষ, মানে পিতৃকোষের ডিএনএ মাতৃকোষের ডিএনএ দ্বারা বলতে হবে যে ইনফ্লুয়েন্সগুলো প্রভাবিত হয়। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ট্রেটস থাকে, প্রত্যেকটা জিনের জন্য যেটি অ্যালিল থাকে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হয়েছে যে মেটাবলিক অ্যাক্টিভিটি দ্যাট জেনারেট দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল ইন হিউম্যান বিং আর রিমুভড বাই। তো বলা হয়েছে যে পদ্ধতির মাধ্যমে, মানে বিপাকীয় পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বিপাকীয় পদার্থগুলো মানব দেহ থেকে বর্জিত হয়, তাকে কি বলা হয়? তো আমরা এখানে কি পড়েছিলাম আমরা আগে, তো এটা সম্পর্কে যদি ব্যাখ্যা দিতে হয় আমরা জানি এটাকে বলা হয় রেচন। সেক্ষেত্রে কিরমভাবে ব্যাখ্যাটা হবে, যে ওই রেচন এক্সক্রিটরি সিস্টেম বলা হয়। এক্সক্রিটরি সিস্টেম বলা হয় এই কারণে যে এটা তো আমরা আগের স্লাইডে বলেছিলাম, এক্সক্রিটরি আমাদের ইউনিট অফ দ্য এক্সক্রিশনের একক কি বলা হয়? নেফ্রন হলো রেচনের একক। একটা নেফ্রনের আবার কতগুলো পার্ট সেটাও আমি আগের ভিডিওতে ব্যাখ্যা দিয়েছিলাম, যদিও আর এটাতেও আমি একবার ব্যাখ্যা দিয়ে দেবো। যে ব্যাপারটা কি হচ্ছে, যে নেফ্রন মোটামুটি দুটো অংশ নিয়ে বা দুটো পার্ট নিয়ে যেটাকে তৈরি। একটাকে বলা হয় ম্যালপিজিয়ান কার্পাসেল, একটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল, একটাকে বলা হয় সংগ্রাহী নালিকা, একে বলা হয় বিক্রিয় নালিকা, বলা হয় যে ঠিক রেনাল টিবিউল, বিক্রিয় নালিকা। ঠিক আছে, তাহলে একটা হলো বিক্রিয় নালিকা, একটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। বিক্রিয় নালিকা যখন চলে আসছে এর দুটো পার্ট থাকে। বিক্রিয় নালিকার দুটো পার্ট, একটাকে বলা হয় বাউম্যান ক্যাপসুল। আচ্ছা, এটা বাংলায় যখন লিখছি বাংলাতেই লিখি, বলা হয় বাউম্যান ক্যাপসুল এবং বলা হয় গ্লোমেরুলাস। ঠিক আছে, আর তারপর বিক্রিয় নালিকাকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমে চলে আসছে পরাসংবর্ত নালিকা, যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় পিসিডি। তারপরে বলা হয় হেনরির লুপ, তারপরে বলা হয় দূরসংবর্ত নালিকা, যাকে বলা হয় ডিসিটি, আর সবশেষে বলা হয় সংগ্রাহী নালিকা। তারপরে মোটামুটি এটাকে আমরা 4টে ভাগ, এই যেটাকে দুটো ভাগে ভাগ করলাম। এর মধ্যে এইগুলোর কাজ হয়ে থাকে বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলোকে শোষণে সাহায্য করে থাকে। এই পার্টটা অ্যাকচুয়ালি যদি স্লাইডের মাধ্যমে দেখালে, আমি অ্যাকচুয়ালি এটা আগে পড়েছিলাম বলে আর এটার ব্যাখ্যাতে আমি গেলাম না ডিটেলসে। এই বাউম্যান ক্যাপসুল যেটা হয়, বাউম্যান ক্যাপসুলটা অনেকটা কাপের মতো দেখতে হয়, অনেকটা এরকম কাপের মতো স্ট্রাকচার হয়। ঠিক আছে, আর এর মধ্যে থাকে এরকম পেঁচিয়ে থাকে হচ্ছে গ্লোমেরুলাস। এটা এরকমভাবে কানেক্টেড হয়ে মোটামুটি এরকমভাবে ইউটিউব এর মাধ্যমে, এরকম হেনরির লুপের মাধ্যমে এটা গিয়ে কানেক্টেড হয়ে সংগ্রাহী নালিকা এরকমভাবে তৈরি করে। ঠিক আছে, যাই হোক,
আঁকাটা ঠিক এই মুহূর্তে হচ্ছে না তোমরা ভিডিওতে এই আমার যেটি এক্সক্রিউটরি সিস্টেম যেটা আমি করেছিলাম সেখান থেকে ভালো করে দেখে নিও, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি আমি সেখানে সব কিছু। এগুলো তো জাস্ট এক্সট্রা করে ব্যাখ্যা দেওয়া, যাই হোক। এটা এসেছিলো 27/11/2024 ফার্স্ট শিফট। যাই হোক, তারপরে স্লাইডে চলে আসছি। বলা হচ্ছে যে এই যে রেচন পদ্ধতির মাধ্যমে যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি ওই সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পদার্থগুলো যেগুলো উৎপন্ন হয় সেটা আমাদের রেচনের মাধ্যমে হয়ে থাকে, বেরিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কী কী থাকে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় কী কী থাকে, কোনটার কী কী পার্ট। দেখো, এটাকে বলা একজোড়া বৃক্ক, ডাবল একজোড়া গোবিনী যাকে বলা এইটা, এটা হলো গোবিনী। এই যে আসছে বৃক্ষতে মানে মূত্র আসার পর চলে আসছে এখানে। এখন মূত্র কোথায় উৎপন্ন হয়, সেক্ষেত্রে উৎপন্ন হয় যকৃতে বা লিভারে। তারপরে চলে আসছে যে একটা মূত্রাশয়, তারপরে চলে আসছে বলে একটা মূত্রনালী। ঠিক আছে, তার মানে দুটোই শুধুমাত্র ডাবল পেয়ার থাকে, বাদবাকি সব কটা একটা করে থাকে। মানুষের উদর গহ্বরে মেরুদণ্ডের দুপাশে মোটামুটি দুটো করে বৃক্ক থাকে এবং দুটো বৃক্ষই মূত্র উৎপন্ন করে, গোবিনীর মধ্য দিয়ে মূত্রথলিতে আসে। সেক্ষেত্রে মূত্র নালীর মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত এখানে সঞ্চিত থাকে। তো সেক্ষেত্রে কীভাবে মূত্র উৎপন্ন হয় সে প্রসেস আমরা আমার আগের পরীক্ষার মাধ্যমে মানে ক্লাসের আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এখানে যদি ব্যাখ্যা দিতে চাই অনেক বড় হয়ে যাবে, আমি আর বলতে চাইছি না। মোটামুটি জেনে রাখো যে ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিডের মতো নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ বৃক্কে দুটিতে আসে এবং বৃক্কে আশ্চর্য মোটামুটি ফুসফুসে এখানে আমাদের রেচনে সাহায্য করে থাকে। যেমন ওরা রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফিল্টার করে সাহায্য করে। যাই হোক, তারপরে চলে আসছে আমার পরের কোশ্চেন। বলা হচ্ছে হুই সেল হ্যাভ দ্য চেঞ্জিং শেপস। কোন কোষের আকার পরিবর্তিত হয়, যেটা বলে অ্যামিবাই একমাত্র কোষ যেটা এককোষী কোষ, যেটা অ্যাকচুয়ালি আকার পরিবর্তন করে। আর অ্যামিবার আমরা পড়েছিলাম এর রিপ্রোডাকশন হয় কোন পদ্ধতিতে, ফিশন পদ্ধতি হয়। যে কোনো দলে ফিশন পদ্ধতিতে এনি প্লেনে এর রিপ্রোডাকশন সম্পন্ন হয়। এটা মোটামুটি 25/11/2024 এসেছিলো থার্ড শিফটে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। হুইচ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আর কস্ট বাই এ ভাইরাস। অ্যাকচুয়ালি কোনটা যৌন সক্ষম, যেটা অ্যাকচুয়ালি ভাইরাসের দ্বারা প্রভাবিত হয়, সেটা বলা হয়েছে যে ভাইরাসের দ্বারা প্রভাবিত হয় এর মধ্যে কোন রোগটা, ওয়ার্ডস অ্যান্ড গনোরিয়া, সিফিলিস অ্যান্ড এইডস, গনোরিয়া অ্যান্ড সিফিলিস, আর ওয়ার্ডস অ্যান্ড এস কেন হয় এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এইডস মানে HIV, যেটা ভাইরাস গঠিত। যে আমরা এখানে এটা আমি যখনই পড়াচ্ছিলাম যে ঠিক রিপ্রোডাকশন, সেখানেও আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে যৌনক্রিয়ায় দুটো অন্তরঙ্গ যখন সংযোগ হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই, বহু রোগ এক যৌন সংযোগের মাধ্যমে ছড়াতে পারে। সেক্ষেত্রে বলা হয় যে HIV, এইডস এবং জরুলটাকে বলা হয় ওয়ার্ডস। এটা ক্ষেত্রে কি ভাইরাসগুলিতে সংক্রমণ হয়। সিফিলিস এবং গনোরিয়া এগুলো ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এর মধ্যে ভাইরাস ঘটিত দুটো, একটা হলো HIV, এইডস এবং জরুল, যাকে বলা হয় যে ওয়ার্ডস। আর সিফিলিস এবং গনোরিয়া এই দুটোই হলো যে রকমের যে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ। সেক্ষেত্রে যৌন সংযোগের মাধ্যমে ঘটে। যৌন সংক্রিয়ায় এই যৌন সংক্রমিত রোগগুলো সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে বলে যৌনক্রিয়া বলতে পারছে যে এই যে পদ্ধতিটা হলো মোটামুটি এখান থেকে এইটা থেকে মোটামুটি কোশ্চেন আসতে পারে, যেহেতু আগেবারে থেকে এসছে ভাইরাস ঘটিত। এখানে অপশন দিতে পারে এর মধ্যে কোনটা ভাইরাস ঘটিত রোগ বা কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সিফিলিস আর গনোরিয়া এই দুটো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর বাদবাকি ওই যেটি গর্ভসঞ্চার সংক্রান্ত ব্যাপারগুলো আছে সেটা আর এখানে এর মধ্যে কোশ্চেনে নেই। এর পার্শ্ববর্তীকে একটু সম্পর্কে জানোই, সুতরাং আর এটা আমি ওই ব্যাখ্যাও দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরের সাইডে চলে যায়। পরের কোশ্চেনে কী আছে দেখবো, যেখানে বলা হচ্ছে ডিফারেন্ট সেল organelles such as the mitochondria, ribosome together constitute the basic unit of the life। যাকে বলা হয় কি, মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম, সেক্ষেত্রে বিভিন্ন কোষ অর্গানাল একত্রিত জীবনের মৌলিক গঠন করে, যাকে বলা হয় কি, বলা হয় যে কি সেল তৈরি করে। ঠিক আছে, আর এটা কবে এসেছিলো, আরআরবি এলবিতে এসেছে 29/11/24 থার্ড সিটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। সিলেক্ট দ্য অপশন দ্যাট শো দ্য কারেক্ট এজ রেঞ্জ অফ দ্য পিউবার্টি ইন দ্য হিউম্যান মেল অ্যান্ড ফিমেল। মানুষের পুরুষ এবং মহিলাদের যৌবনের সঠিক বয়সসীমা প্রদর্শন করে কত, 11 থেকে 17 বছর প্রদর্শন করে থাকে। এটা 29/11 মোটামুটি 24 এসছে, থার্ড শিফটে এসছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলবো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্পেশালাইজ সেল দ্যাট কন্ডাক্ট দ্য ইনফরমেশন ভায়া দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট। তো বলা হয় যে নিম্নলিখিত কোনটা বিশ্বায়িত কোষ, যেটা অ্যাকচুয়ালি এক অংশ থেকে অন্য অংশ বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য পরিবহন করে থাকে। সেক্ষেত্রে বলা হয় নিউক্লিয়াস, নিউরন, ডেনড্রাইট এবং অ্যাক্সন। সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, বলা হয় অ্যান্সার হচ্ছে নিউরন। অ্যাকচুয়ালি মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে অ্যাকচুয়ালি কী করে থাকে, এরা ওই ক্যারি করে থাকে। ঠিক আছে, বলা হয়। এবং সেক্ষেত্রে ডেনড্রন আর ডেনড্রয়েড অ্যাকচুয়ালি ইম্পালসগুলোকে, একটা ডেনড্রাইটের স্ট্রাকচার যেরকম হয়, যদি একটা ডেনড্রাইটের স্ট্রাকচার রাখি সেক্ষেত্রে ওই ইম্পালসগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি ক্যারি করতে সাহায্য করে। ডেনড্রাইট যদি এরকম হয়ে থাকে, অ্যাকচুয়ালি আঁকাটা ঠিকঠাক হচ্ছে না, মাঝখানে এরকম নিউক্লিয়াস থাকে,
ডেন্ড্রনগুলো এরকম আঁকাবাঁকা থাকে হাত পার মতো, আর এর এই প্রান্তগুলো এরকম ছড়ানো থাকে। যাই হোক, এখানে এখানে কোষ দিয়েও থাকে। মোটামুটি এখানে ডেন্ড্রাইটগুলো থাকে, এক অংশ থেকে অন্য অংশে ক্যারি করতে সাহায্য করে, যেটা বলা হয় নিউরন। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। হুইচ অফ দ্য অর্গানিজম ডাজ সেল ডিভিশন অর ফিশন লেড টু দ্য ক্রিয়েশন অফ দ্য ইন্ডিভিজুয়াল? কোন জৈবিক প্রজাতিতে জৈবিক পদ্ধতির মাধ্যমে কোষবিভাজনের মাধ্যমে বলতে ফিশন বা কোষবিভাজনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়ে থাকে, তাকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। যেটা হয়ে থাকে ইউনিসেলুলার অর্গানিজম ফিশন হয়ে থাকে কার? অ্যামিবা। 28/11/2024 মোটামুটি ফার্স্ট শিফটে এসেছিল কোশ্চেন। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যা প্রবলেম অফ দ্য মায়োপিয়ার ক্ষেত্রে কী হয় বলা হয় যে হস্রদৃষ্টি, মানে ডিস্টেন্স, দূরের জিনিস দেখতে পায় না, সেক্ষেত্রে নেগেটিভ সাইন হয়ে থাকে। অবতল লেন্স যাকে বলা হয় কনভেক্স লাগে, অবতল লেন্স যাকে বলা হয় কনভেক্স লেন্স লাগে। অবতল মানে কনকেভ লেন্স লাগে বলা হয়, হ্যাঁ সরি কনকেভ লেন্স লাগে, এখানে কনভেক্স না, কনকেভ লেন্স মায়োপিয়ার ক্ষেত্রে কনকেভ লেন্স থাকে যার পাওয়ার মাইনাস হয়ে থাকে, ঠিক আছে এটা। আর মোটামুটি বলা হয় মায়োপিয়ার ক্ষেত্রে দূরের দৃষ্টি দেখতে ব্যাহত হয়। এটা এসছে কবে? 28/11/2024 এসছে থার্ড শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে হুইচ পার্ট মুভস দ্য ওয়াটার অ্যান্ড মিনারেল ফ্রম the soil, while what transport product of photosynthesis from the leaves where they are synthesized to other parts of the plant? মাটি থেকে জল এবং খনিজ পদার্থ কোন পদার্থকে কোন অংশ স্থানান্তর করে এবং পাতা থেকে বলতে হবে যে যেখানে যেগুলো সংশোধিত হয় সেগুলো উদ্ভিদের জন্য অন্যান্য ফটোসিনথেসিসে পণ্য হিসেবে কাজ করে থাকে, সেটা জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম কী করে? মাটি থেকে জল এবং লবণ ক্যারি করে, আর ফ্লোয়েম কী করে? খাদ্য ক্যারি করে থাকে। এটা 28/11/2024 এসছে, মোটামুটি ফার্স্ট শিফটে এসছে। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে মোটামুটি কী হচ্ছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য মেকিং ইউরিন ইন দ্য হিউম্যান বডি? দ্য মানুষের বলতে হবে যে হিউম্যান বডিতে ইউরিন বা প্রস্রাব উৎপাদনের উদ্দেশ্যটা কী? সেক্ষেত্রে বলা হয় টু ফিল্টার আউট দ্য ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ব্লাড। এর উদ্দেশ্য একটাই, যে মানুষের শরীর থেকে এমটি অফ দ্য ইউরিনারি ব্লাডার একদমই না, এমটি ইউরিনারি ব্লাডার মানে কি? ইউরিনারি ব্লাডার মূত্রথলিকে ফাঁকা করা, এরকম ব্যাপার না। ফিল্টার আউট দ্য ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ব্লাড থেকে অ্যাকচুয়ালি ওয়েস্ট প্রোডাক্ট দূষিত বর্জ্য পদার্থগুলো অপসারণ করা, এটা ঠিক আছে। ক্লিন অফ দ্য ইমপিওর ব্লাড কামিং আপ টু দ্য হার্ট, এটা তো একদম না। রিমুভ দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ইন দ্য লাংস, একদম না। সেক্ষেত্রে 29/11/2024 এসেছিল ফার্স্ট শিফটে এলপিতে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, বলা হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম রিপ্রোডিউসেস দ্য বার্ডিং পদ্ধতিতে সাহায্য করে থাকে কে? বার্ডিং পদ্ধতিতে সাহায্য করে থাকে বলা হয় যে, এটা অ্যাকচুয়ালি কুঁজি হবে না, এটাকে বলা হয় নিম্নলিখিত জৈবিক পদ্ধতি। বলো, বার্ডিং মানে হচ্ছে মুকুল, সেক্ষেত্রে সাহায্য করে থাকে বলা হাইড্রা সাহায্য করে থাকে বলা হয় যে বার্ডিং পদ্ধতি। এটা এসেছিল কবে? 26/11/2024 এসছে, মোটামুটি ফোর্থ শিফটে। যাই হোক, তারপরে চলে আসছে যেমন এটার ব্যাখ্যা যদি আমি দিই, এরকমভাবে দেওয়া যেতে পারে যে ব্যাখ্যাটা চলে আসছে এরকম: অর্গানিজম দ্যাট হাইড্রা, যেটা আমি পড়েছিলাম বার্ডিং পদ্ধতিতে, রিজেনারেটিভ সেলস অফ দ্য রিপ্রোডাকশন ইন দ্য হাইড্রা প্রসেস। ইন হাইড্রা এ বার্ড ডেভেলপ ইন দ্য আউটগ্রোথ ডিউ টু দ্য রিপিটেড সেল ডিভিশন অ্যাট ওয়ান স্পেসিফিক সেল। একটা নির্দিষ্ট তলেতে অ্যাকচুয়ালি হাইড্রার এই কোষ বৃদ্ধি ঘটে। এই হাইড্রার এখানে ধরো মুকুল তৈরি হলো, মুকুল তৈরি হওয়ার পর এটা আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে, বৃদ্ধি হতে হতে যখন পরিণতি লাভ করে যায় তখন এটা এর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদাভাবে থাকে, ঠিক আছে। তারপরে বলা হয় যে নিউ ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট বডি বা পাওয়া যায়। তারপরে চলে আসছে পরের স্লাইডে, বলা হয় যে আইডেন্টিফাই দ্য সিঙ্গেল সেল অর্গানিজম। তো এককোষী জীবের মধ্যে কোনটা, এককোষী জীব কোনটা এর মধ্যে থাকে শনাক্ত করা যায়, সেটা বলা হয় অ্যামিবাকে বলা এককোষী জীব হিসেবে শনাক্ত করা যায়, যেটা 28/11/2024 এসছে। যাই হোক, তারপরে বলা ফোর্থ শিফটে এসছে। তারপরে চলে আসছে পরের স্লাইডে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য জাইলেমের অ্যাকচুয়ালি কার্যকারিতা কি? জাইলেম কি কাজ করে থাকে? জাইলেম অ্যাকচুয়ালি কাজ করে থাকে, জাইলেম তো মোটামুটি বলেছিলাম, জাইলেম অ্যাকচুয়ালি করে থাকে কি? জল এবং মিনারেলস, ওয়াটার অ্যান্ড মিনারেলস ক্যারি করে থাকে, মানে জল এবং খনিজ লবণ। আর ফ্লোয়েম কি করে থাকে? ফ্লোয়েমগুলো থাকে যতক্ষণ ফুড ক্যারি করে থাকে, ঠিক আছে। কবে এসেছিলো? 25/11 এসেছিলো 2024 ফার্স্ট শিফটে, যেখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কন্ডাকশন ওয়াটার অ্যান্ড যে মিনারেলসে ক্যারি করতে সাহায্য করে থাকে কে? জাইলেম। ওকে,
তারপরে স্লাইডে চলে যাব, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ দ্য থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন যেটা, তার সংশ্লেষের জন্য কি প্রয়োজন? সংশ্লেষের জন্য আয়োডিন প্রয়োজন। থাইরক্সিন হরমোনের আমাদের কি করে থাকে? মেটাবলিজমে সাহায্য করে থাকে, দেহের বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম যাকে বলা হয় বিপাক প্রক্রিয়া সাহায্য করে থাকে। যেটা এসছিল কোশ্চেন 27/11/2024 ফার্স্ট শিফটে এসেছিল যেরকম, ঠিক আছে। তারপরে স্লাইডে চলে যাচ্ছি, নেম দ্য সায়েন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার দ্য সেল ইন দ্য 1665 সেল আবিষ্কার করেছিলেন কে? তিনি হলেন বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কোথায় আবিষ্কার করেছিলেন? একটা কক সেলে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আর এটা 28/11/2024 মোটামুটি কোশ্চেনটা এসেছিল। তারপরে চলে আসছি আমি 24-এরটা, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট সেল ইন আওয়ার বডি। আমাদের দেহে সব থেকে মানে দীর্ঘতম কোষ কোনটা? বলা হয় নার্ভ সেল। যদি বলে সব থেকে বড় কোষ হচ্ছে নার্ভ সেল। আর লার্জেস্ট অর্গান কোনটা? লিভার। অর্গান হচ্ছে লিভার, যাকে বলা হয় যকৃৎ। আর কিছু আছে? আর স্মলেস্ট সেল কোথায় থাকে? ইনার ইয়ার, কানের মধ্যে থাকে। এসেছিল কবে? 27/11/2024 এসছে মোটামুটি থার্ড শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই 25-এরটা কোশ্চেন, হোয়াট আর দ্য বেসিক বিল্ডিং ইউনিটস অফ দ্য অর্গানিজম। কোনো অর্গানিজম বা জীবের মূল গঠন কোনটা? সেটা বলা হয় যে সেল। সেল হলো জীবের মূল গঠনের মধ্যে পড়ে। 28/11/2024 এসছে মোটামুটি, এটা থার্ড শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, বলা হচ্ছে মিল্ক ইজ দ্য মিক্সচার অফ দ্য। মিল্ক হলো কি? মানে দুধ হলো এক ধরনের মিশ্রণ, যেখানে কী কী থাকে? ওয়াটার, প্রোটিন অ্যান্ড ফ্যাট জাতীয় পদার্থগুলো থাকে। 27/11/2024 এসছে ফার্স্ট শিফটের মাধ্যমে, ঠিক আছে। আমরা এখানে কিন্তু 25টা মানে 26টা কোশ্চেন করালাম। মোটামুটি আমাদের 76টা বলতে পারো, 76টা মানে 75টা হয়, 76টা কোশ্চেন এখানে কমপ্লিট করানো হলো। আর ওদিকে 25টা মানে ওই 126টা মতো, ওদিকে 50টা মতো, মানে 126টা মতো কোশ্চেন আমরা টোটাল এখনও পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে আমি টেকনিশিয়ানের কোশ্চেন ধরবো, যেখানে ওই টেকনিশিয়ানের কোশ্চেনের ওখানে কিন্তু শর্টের মতো কোশ্চেন আছে, সেখানে আমার 7টা থেকে 8টা মতো ভিডিও হবে, ঠিক আছে। সেটা আমি পরে করব। এরপরেই আমি যে ভিডিওটা করব সেটা হলো কেমিস্ট্রির ভিডিওগুলো আমি শুরু করব, যেটা এলপিতে আগে এসেছিলো। তার উপরে কিছু কোশ্চেনগুলোকে, কারণ জিনিসগুলো রিভিশন দিতে হবে, নাহলে তোমরা ভুলে যাবে। সুতরাং রিভিশনের জন্য এবং কিরকম কোশ্চেন আসতে পারে সেই ওয়াইজ কিন্তু আমি অ্যাকচুয়ালি 25টা করে কোশ্চেন করার উদ্দেশ্য এটা, যেহেতু আমরা গ্রুপ ডিকে টার্গেট দেখে এগোচ্ছি, সেই জন্য 25টা করে কোশ্চেন আমি এগোচ্ছি, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যাবতীয় সমস্ত কিন্তু মানে পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। আপাতত এই পর্যন্ত, মানে থ্যাংক ইউ।